স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে। তবে টার্নওভার কিন্তু বেশ ভালোই রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এটা হয়তো কিছু কারেকশনের মধ্য দিয়েই কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং গত কার্যদিবসে যেমনটা আমরা দেখেছি 1275 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, সেখানে কিন্তু আজকেও সেই একই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে এবং দিন শেষে 1250 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা যদি ব্যাংকিং সেক্টরে আমরা যদি সেক্টরাইজ লেনদেনের একটু চিত্র বলি, এখানে উল্লেখ করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে কিন্তু দিন শেষে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, যা মোট লেনদেনের 19.89%, 240 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। 17.74% লেনদেন করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যা মোট লেনদেনের 215 কোটি টাকা। এবং ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে। এই সেক্টরটি লেনদেন করেছে 124 কোটি টাকার কিছুটা বেশি, যা মোট লেনদেনের 10.29%। এবং আমরা যদি একটু সূচকের অবস্থান দেখে নিই দিন শেষে কেমন রয়েছে, এবং দেখছেন যে 11 পয়েন্টের মতো ডিএসসির প্রধান সূচকটি কমে লেনদেনের সমাপ্তি হয়েছে। 5589 পয়েন্টে সূচকের অবস্থান দেখা যাচ্ছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু আজকে দর হারানোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। আমরা একটু যদি দেখে নিই 218টি প্রতিষ্ঠানের বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটা কিন্তু 212টি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দর বেড়েছে 159টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 26টি। এবং টার্নওভার যেটা বলছিলাম যে গত কার্যদিবসের মতো একই ধারায় কিন্তু লেনদেন শেষ করেছে, অর্থাৎ 1250 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি একটু দেখে নিই 1257 কোটি টাকা লেনদেন হয়েছে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, দীর্ঘদিন পরে গত কার্যদিবসে একটা লেনদেনের ভালো গতি ছিল, সূচকের অবস্থানও প্রায় 4.5% কিন্তু বেড়েছিল ডিএসসির সূচক, এবং লেনদেনের গতিও বেশ ভালো ছিল। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু কিছুটা উল্টো চিত্র রয়েছে, যদিও টার্নওভার একই রকম রয়েছে। এই যে যেটা দেখছেন, এটা আসলে কিসের ভাইব? এটা আসলে কারেকশন নাকি আসলে পতন, কোনটা বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই দীর্ঘ একটি সময়ের পরে আকাঙ্ক্ষিত একটা ইলেকশন হলো, এবং ইলেকশন হওয়ার পরে যে টার্নওভারটা আমরা এক্সপেক্ট করেছিলাম, আমার মনে হয় যে এটা বোধহয় আরো বেশি হওয়া দরকার ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেটা যে মানে বিনিয়োগকারীদের কনফিডেন্সটা এত লোতে চলে গিয়েছিল যে তারা বিশ্বাস করতে পারে, যার জন্য ধরেন 1200 এটা 2000 কোটি টাকা হওয়া উচিত ছিল। কারণ এটা একটা লং সময়ের পরে, যেহেতু আমাদের বিও অ্যাকাউন্ট কমতে কমতে একেবারে 12 লাখ কে চলে আসছে। আপনি জানেন যে অ্যাক্টিভ বিও অ্যাকাউন্ট, সেজন্য হয়তো বা আজকে সেকেন্ডে, এবং এইটা যেহেতু টার্নওভারটা ঠিক আছে, আর এটা স্বাভাবিক ক্রমেই যে অনেক দিনের একটা ডাল মার্কেটের পরে প্রফিট টেকিং বা সেলটা আসবেই, এবং সেই জন্য আমার কাছে মনে হয় এটা একটা স্বাভাবিক বাট এখন এখান থেকে আমাদেরকে আমরা কতদূর যেতে পারি সেই জায়গাটা আমাদের নির্ধারণ করতে হবে। কারণ এই জায়গায় আজকের যে সময়, সেখানে আমাদের ক্যাপিটাল মার্কেট এখানে থাকতে পারে না, এটাকে অনেক দূর যেতে হবে, এবং সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই ফাইন্যান্স মিনিস্ট্রি স্পেশালি এখানে কাদেরকে দেওয়া হচ্ছে, এই টিমটা কেমন হচ্ছে, এই টিমের উপরে এভরিথিং ডিপেন্ড করবে। কিন্তু আমরা যেই স্টেজে আছি, যদি ধরেন আপনি টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে ধরেন, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এবং ইন্স্যুরেন্স সেক্টর প্লাস এনবিআর, এই টোটাল ইকোসিস্টেমটাকে বা স্টেক হোল্ডারদেরকে ধরেন, তাহলে আপনাকে এমন একটা টিম লাগবে যে টিমটা একেবারে বেস্ট কম্পিটেন্ট টিম। কারণ আমরা যে সিচুয়েশনে আছি সেখান থেকে যদি আপনাকে বেটার অবস্থায় যেতে হয়, তাহলে আপনাকে বেস্ট বাংলাদেশের সবচেয়ে ভালো টিম, যে সেই ভালো টিম ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হবে না। এবং তাদেরকে এটা জানতে হবে যে কিভাবে ইন্টিগ্রেশন করে। যেমন ধরেন ক্যাপিটাল মার্কেটের সাথে এনবিআর এর যে রিলেশনশিপটা, কেন ক্যাপিটাল মার্কেটে ভালো কোম্পানি আসবে, সেটা এনবিআর এর এই ফিসক্যাল ইনসেন্টিভের মাধ্যমে হতে হবে। তাহলে আপনাকে ক্যাপিটাল মার্কেট এবং এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের যে মানি মার্কেটের যে ইনফ্লো, সাথে সাথে ইন্স্যুরেন্স সেক্টরের যে
কি পরিমাণের অ্যামাউন্ট তাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট হতে হবে এবং তাদের ইনফ্লোটা মানি মার্কেটে হতে হবে, তাহলে এই প্রপার ইন্টিগ্রেশনটা যেই টিম বুঝতে পারবে, যদি তাদের ফাইন্যান্সিয়াল নলেজ ওই লেভেলের না হয়, যে যারা এই জিনিসটা প্রবলেমটা কোথায় ওইটা যদি আইডেন্টিফাই করতে না পারে, তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশনটা করতে না পারে, তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট বলেন বা মানি মার্কেট বলেন, টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরটা আমরা একটা ডিজাস্টার অবস্থায় আছি, যেখান থেকে উত্তরণের অনেকটা চেষ্টা করা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তাকে ক্রেডিট দিতে হয়, যেটা হলো এক্সটার্নাল যে ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলি, ব্যালেন্স অফ পেমেন্ট বা রিজার্ভ, এই জায়গাগুলি বা এক্সচেঞ্জ রেট, এই জায়গাগুলি কিন্তু একটা ভালো অবস্থানে রেখেছে। তাহলে আমাদেরকে এখন অ্যাডভান্স হতে হলে যেই জায়গাটা একটা বেস্ট টিম লাগবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই বেস্ট টিমের জন্য অন্তত পুঁজিবাজারের সাথে যারা জড়িত আছেন বা ফাইন্যান্স সেক্টরগুলোর সাথে যারা জড়িত আছেন, তাদের নজর অবশ্যই ওখানে থাকবে যে এখানে মানে কোন টিমটা আসে যিনি পরবর্তীতে পুঁজিবাজার বান্ধব হবেন কিনা। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে এই যে ডিজাস্টার চলছে, দীর্ঘদিনের একটা ডিজাস্টার ছিল পুঁজিবাজারে, আস্থাহীনতা ছিল, এই যে ডিজাস্টার বা আস্থাহীনতা যেটাই বলেন, এটা দূর করার জন্য প্রথম কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথমত ধরেন আমাদের অনেক সংস্কার, অনেক কিছু আমরা দেখেছি। আপনি যদি একটা ভালো কোম্পানি দেন, যে কোম্পানিটা রেগুলার বেসিস ডিভিডেন্ড দেয়, আপনাকে বিনিয়োগকারী ডাকতে হবে না, বিনিয়োগকারীরা অটোমেটিক্যালি আসবে। তাহলে সবচেয়ে বড় প্রথম যে কাজটা হবে যে ভালো কোম্পানি আমরা লাস্ট ধরেন আপনি যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেন, সেখানে একটা খুবই ভালো একটা কাজ করেছিল, প্রায় তারা 26 কোম্পানি লিস্টেড করেছিল। আর এবার আমরা দেখলাম একটা কোম্পানিও লিস্টেড হয়নি। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথম অ্যান্ড ফরমোস্ট কাজ, কোনো কাজ দরকার নেই, আপনি শুধু ভালো কোম্পানি লিস্টেড করে দেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার বিনিয়োগকারীরা আসবে। এখানে কনফিডেন্সের কোনো ঘাটতি হবে না, আপনার কোনো রেগুলেটর বডিও দরকার নেই। যদি আপনি ভালো কোম্পানি দিতে পারেন, তাহলে ভালো কোম্পানি কিভাবে আপনি আনবেন সেইটা ফার্স্ট আপনাকে করতে হবে। এবং সেই জন্যই আমি বলেছি যে আপনার ইন্টিগ্রেশনটা দরকার, যে ক্যাপিটাল মার্কেটের ইনসেন্টিভ আপনি যদি দেখেন, লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানি অনলি পার্সেন্টেজ কত, 2.5% হলো আপনার গ্যাপটা। তাহলে একটা কেন নন লিস্টেড কোম্পানি আসবে এই লিস্টেড হওয়ার জন্য, যেখানে এত ধরনের অ্যাকাউন্টেবিলিটি আছে? তাহলে সেই জায়গায় আপনাকে কি করতে হবে, ফিসক্যাল ইনসেন্টিভ বাড়িয়ে দিতে হবে অনেক, এবং অ্যাকাউন্টেবিলিটি যেটা মেক সেন্স করে সেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। এবং যেই কোম্পানি অলরেডি লিস্টেড, যেগুলি যাদের পারফরমেন্স ভালো না, সেই কোম্পানির পারফরমেন্স কিভাবে ভালো করা যায় সেইভাবে আপনাকে অ্যাডভান্স হতে হবে। এবং অনেক কোম্পানি আমরা দেখছি যারা আপনার যে 30% যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেটা ফুলফিল করছে না, তাদেরকে কিভাবে ফুলফিল করা যায়। অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলি বন্ধ বা কোম্পানিগুলি ভালো করে পারফর্ম করছে না, তাদের সাথে কথা বলে তারা যদি না পারে, তাহলে নতুন ইনভেস্টর নিয়ে এই কোম্পানিগুলিকে রান করতে হবে। কারণ এগুলি তো পাবলিক মানি, তারা তো কোম্পানিগুলি তো আপনার ইয়ে থেকে, ইনভেস্টরদের থেকে টাকা উঠিয়েছে। তাহলে তারা যদি ভালো পারফর্ম না করতে পারে, তাদেররা না পারলে যারা পারবে তাদেরকে এনে আপনার বোর্ডে দিতে হবে, যাতে নতুন করে ভালো এই কোম্পানিগুলি রান করে। এবং আমার একটা বড় বিশ্বাস, যদি আপনি দেখেন এই যে গভর্নমেন্ট এখন ফর্ম করছে, তাদের যদি 1976 এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে যদি শুরু করেন, উনি প্রথম কিন্তু আপনি দেখেছেন যে এই ক্যাপিটাল মার্কেট 1976 এ অনলি 13টি কোম্পানি নিয়ে শুরু করেছিল। সেই আজকে আপনি দেখেন 13 এখানে হলো 13 crore বোধহয় পেইড আপ ছিল টোটালটা মার্কেট ক্যাপ, আর 9টি কোম্পানি নিয়ে শুরু করেছিল। কিন্তু আজকে দেখেন সেখান থেকে কিন্তু আমরা কত 7 লাখ কোটি টাকার যদি নেট ক্যাপ ধরে নেন, অ্যারাউন্ড 400 কোম্পানিজ। তাহলে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে কিন্তু আবার আমরা দেখেছিলাম প্রাইভেটাইজেশন হয়েছে। এবং আবার যদি আপনি দেখেন 1991 এ যখন এই গভর্নমেন্ট আসছে, তখন কিন্তু আপনার এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 করা হয়। এবং কমিশন, এই যে আজকের যে কমিশন যে মার্কেটকে রেগুলেট করার জন্য, এটা কিন্তু এই 1993 আইনের মাধ্যমে করা হয়েছে। তাহলে আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে, যে এই গভর্নমেন্ট যদি এক্সটার্নাল এক্সপার্ট যারা আপনাকে আসতে চাবে, এই ধরনের লোকরা যাদের এক্সপার্টিজ আছে, প্রয়োজনে আপনি তাদের কাছে যাবেন এবং তাদেরকে মার্কেট ঠিক করার জন্য বা দেশের অর্থনীতি ঠিক করার জন্য তাদেরকে ইন্সপায়ার করে আনবেন। কিন্তু আপনি যদি ওই
পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড লোকজন দিয়ে, যাদের ইফিসিয়েন্সি নেই, কম্পিটেন্সি নেই, বা ইন্টেগ্রিটি নেই, বা ক্রেডিবিলিটি নেই, তাদেরকে যদি দিয়ে আপনি মার্কেট আবার ওই রান করতে চান, তাহলে কিন্তু আমরা যেই ডিজাস্টার অবস্থা আছে সেখান থেকে ওভারকাম করতে পারবো না। তাহলে আপনাকে দেখতে হবে বাংলাদেশের বেস্ট টিম, বেস্ট ইকোনমিস্ট বা ভালো যাদের সাকসেস রেট অনেক ভালো, আপনি তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে জোর করে বা পারসুয়েশন করে আমাদের মার্কেটের জন্য আনতে হবে। এটা শুধু আমাদের ক্যাপিটাল মার্কেট না, এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলি আছে, যদি এটাকে আপনাকে ভালো করতে হয়। আর যদি আপনি ট্রেডিশনাল ওয়েতে যারা আপনার অ্যাজ ইউজুয়াল অ্যাফিলিয়েটেড পিপল, এদেরকে যদি আপনি আনেন, তাহলে যা আমরা আজকে দেখছি এরকমই হবে এবং আরো ওয়ার্সে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে বিচক্ষণতার সহিত সঠিক ব্যক্তিকেই হচ্ছে এই জায়গাগুলোতে নিয়োগ দিতে হবে, অর্থাৎ এই রেগুলেটরি কমিটি বলেন বা রেগুলেটরি বডি বলেন, সঠিক লিডারকেই এই জায়গা থেকে যোগ্য ব্যক্তিকে আসলে নিয়োগ দিতে হবে। এটা একটা বিষয়। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবশেষ খুব ছোট্ট করে জানতে চাইবো যে আমরা যেটা জানি যে ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স অ্যাডভাইজার এরই মধ্যে হচ্ছে 5টি ব্যাংকের যে বিনিয়োগকারী আছেন তাদেরকে কম্পেনসেশনের একটা কথা উল্লেখ করেছেন। এটা আসলে কিভাবে দেয়া হবে এই ক্ষতিপূরণটা? এটা অবশ্যই পুঁজিবাজারের জন্য একটা পজিটিভ একটা ইনফরমেশন। আসলে এটা নিউজ পেপারে আমিও দেখেছি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের যারা ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর, এইটা কিন্তু তাদেরকে পার্সু করতে হবে। কারণ আপনি যদি দেখেন যারা আমানতকারী ডিপোজিটর, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের পেমেন্টটা সিকিউর করছে, কিন্তু যেখানে সিকিউরিটিজ অ্যাক্ট 1993 সেকশন 8 বলে দিয়েছে যে এই আপনার কমিশনের প্রায়র ডিউটি হলো এই ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা। তাহলে ইন্টারেস্ট প্রোটেক্ট করা, যাদের কোনো দোষ নেই, যাদের কোনো অন্যায় নেই, যারা ইনভেস্ট করেছে এবং তাদেরকে যদি আপনি টাকা, বা তারা যদি বিনা অন্যায়ের কারণে যদি আজকে তারা টাকা লুজ করে, এটা তো রেগুলেটরি বডিকে দেখতে হবে এবং তাদেরকে এটা পার্সু করতে হবে। এবং সেইটা হয়তোবা লাস্ট ন্যাভ বেসিস দিতে পারেন, অথবা ফেস ভ্যালু হিসেবে দিতে পারেন, অথবা লাস্ট ট্রেডেড প্রাইস হিসেবে দিতে পারেন, অথবা অ্যাভারেজ ওয়েটেড প্রাইস হিসেবে দিতে পারেন। যেভাবেই হোক, আমার কাছে মনে হয় যে ইনোসেন্ট ইনভেস্টরদেরকে কোনোভাবেই আপনার ডিপ্রাইভ করা যাবে না, কারণ তারা তো রাইট ইনফরমেশন দেখেই কিনেছে। এবং আপনি যখন ইনফরমেশন দিয়েছেন এই যে ডিএসই ওয়েবসাইটে, তখন তো এটা রেগুলেটর বডির দায়িত্ব ছিল যে এগুলি চেক করে এবং স্ক্রুটিনি করে তারপরে পাবলিশ করা, এবং সেইটা তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো দোষ হতে পারে না। তাহলে আমার কাছে মনে হয় এটা রেগুলেটরি বডি পার্সু করতে হবে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনোভাবেই যেন ডিপ্রাইভ না হয়। এবং সেই জন্য তাদের, যেহেতু ডিপোজিটররা পাচ্ছে, কেন ক্ষুদ্র বিনিয়োগকারী পাবে না? তারা তো একই স্টেক বা স্ট্যান্ডে আছে। এটা তো তাদের দোষের কারণে না, যে তারা যদি এমন হতো যে ভালো রাইট ইনফরমেশন দেখে তারপরে কিনেছে, কিন্তু তারা তো তা না। তারা আপনারা যা ইনফরমেশন দিয়েছেন, পজিটিভ ইনফরমেশন দিয়েছেন, সেই অনুযায়ী তারা ইনভেস্ট করেছেন। এবং আমরাও প্রত্যাশা করছি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।